ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ কিভাবে পরীক্ষায় লিখতে হবে, কোন সেন্টেন্সটি আগে লিখতে হবে এবং কোন সেন্টেন্সটি পরে লিখতে হবে, কিভাবে আপনি ধারাবাহিকভাবে রিঅ্যারেঞ্জ সাজাবেন, আজকের আলোচনায় সে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। তো ইতোমধ্যেই আমার চ্যানেলে রিঅ্যারেঞ্জ কিভাবে লিখতে হয়, অর্থাৎ কোন পরীক্ষাতে রিঅ্যারেঞ্জ আপনি কিভাবে লিখবেন, কোন সেন্টেন্সটি আগে বসাবেন, কোন সেন্টেন্সটি পরে বসাবেন, কোন ক্যাটাগরি রিঅ্যারেঞ্জ আসলে আপনি কিভাবে লিখবেন, এই ব্যাপার নিয়ে ডিটেল একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটি লিংক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সেই সাথে আমার ওই ভিডিওটি অনেকে দেখার পরে আপনারা কমেন্টস করেছেন যে একটি বোর্ড কোশ্চেন সলিউশন করে বুঝিয়ে দিলে ভালো হয়। আপনাদের রিকোয়েস্টে আজকে আমি নিয়মের সংক্ষিপ্ত আলোচনাও করব এবং সেই সাথে একটি বোর্ড কোশ্চেন সলিউশন করে আপনাদেরকে দেখিয়ে দিব যে পরীক্ষাতে রিঅ্যারেঞ্জ আসলে কিভাবে লিখতে হবে। তো চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিন, সেখান থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যাবার আগে শুধু এটুকু বলি, আপনারা যদি আমার ভিডিও আরো পেতে চান তাহলে যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে পাশের বেল আইকনটিও বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর আমার ভিডিও কেমন লাগে সেটা তো অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিলে ভালো হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ব্যক্তি জীবনে নিয়ে যদি রিঅ্যারেঞ্জ আসে তাহলে আপনারা সেগুলোকে কিভাবে ধারাবাহিকভাবে সাজাবেন। সেটা ছিল কি, প্রথমে নাম পরিচয় দিবেন, তারপর জন্ম তারিখ বা জন্মস্থান থাকলে সেটা দিবেন, পিতামাতার পরিচয় দেওয়া থাকলে সেটা দিবেন, শৈশব বা শিক্ষা জীবন দিবেন, এরপর কর্মজীবন দিবেন, অবদান দিবেন, এরপরে কি পুরস্কার, এরপরে হচ্ছে মৃত্যু, শেষ। সেই সাথে আপনাদেরকে আজকে আরেকটা নতুন কথা বলি, সেটা হচ্ছে সেই সাথে আপনারা মনে রাখবেন যদি যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেই সেন্টেন্সগুলোর মধ্যে যদি দেখেন যে তারিখ বা সাল দেওয়া আছে প্রায় প্রত্যেকটা সেন্টেন্সে, তাহলে আপনাকে মনে রাখতে হবে অবশ্যই সেগুলোকে এই যে সালের ক্রম অনুযায়ী আপনাদেরকে সাজাতে হবে। ওকে, তো এই দুটা ব্যাপার মনে রাখবেন, দেখবেন আপনারা ব্যক্তি জীবন নিয়ে যে রিঅ্যারেঞ্জটা আছে সেটা কিন্তু খুব সহজে আপনি করতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা সেন্টেন্সের বাংলাও একটু লিখে রেখেছি, যদিও বাংলা সব ক্ষেত্রে প্রয়োজন হবে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রয়োজন হতে পারে। তো একটু দেখেন, আমি প্রথমে রিঅ্যারেঞ্জ করার সময় আপনাদেরকে সমস্ত রিঅ্যারেঞ্জটা যতগুলো সেন্টেন্স দেওয়া থাকবে সবগুলো একবার পড়ে নেবেন। ওকে, সবগুলো একবার পড়ে নেবেন, তারপরে আপনারা করতে শুরু করবেন। তো প্রথমেই একটা ব্যাপার আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে রিড দ্য পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি। অর্থাৎ সম্পূর্ণ গল্পটি তৈরি করতে আপনি নিচে যে অংশগুলো রয়েছে গল্পের সেই অংশগুলো পড়বেন। এরপরে হচ্ছে অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্স নিড টু বি রিটেন। অর্থাৎ সেন্টেন্সের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো শুধু আপনাকে লিখতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে রিঅ্যারেঞ্জে সম্পূর্ণ সেন্টেন্স বা গল্পটা লেখার দরকার নেই। তারপরে যদি আপনার সময় থাকে তাহলে লিখে দিবেন, যদি সময় না থাকে আপনারা বুঝতে পারছেন। পোস্টে কি বলা হয়েছে, অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্সেস নিড টু বি রিটেন। অর্থাৎ সেন্টেন্সের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো শুধু আপনাকে লিখতে হবে। ওকে, এবার আমরা একটু সবগুলো সেন্টেন্স পড়ে নিই। দেখেন, হি ওয়ার্কড দেয়ার টিল হিজ রিটায়ারমেন্ট ইন 1962 অ্যাজ ডেপুটি ডিরেক্টর। তিনি ডেপুটি ডিরেক্টর হিসেবে 1962 সালে অবসর পর্যন্ত সেখানে কাজ করেন। হি ওয়াজ এ সং রাইটার, ফোকলোর কালেক্টর অ্যান্ড রেডিও পার্সোনালিটি। তিনি একজন গান লেখক, সঙ্গীত সংগ্রাহক, লোকসঙ্গীত সংগ্রাহক, রেডিও ব্যক্তিত্ব ছিলেন। হি ওয়াজ বর্ন ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট ইন 1903। অর্থাৎ তিনি 1903 সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। জসীমউদ্দিন ওয়াজ এ ফেমাস বেঙ্গলি পোয়েট। জসীমউদ্দিন একজন বিখ্যাত বাংলা কবি ছিলেন। হি ডায়েড অন 13 মার্চ 1976। তিনি 1976 সালে 13 মার্চ মৃত্যুবরণ করেন। হি লেফট দ্য ইউনিভার্সিটি ইন 1914। তিনি 1944 সালে ইউনিভার্সিটি ত্যাগ করেন, বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন, অ্যান্ড জয়েন দ্য ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। এবং তিনি তথ্য ও সম্প্রচার বিভাগে যোগদান করেন। আচ্ছা, হি জয়েন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যাজ এ লেকচারার ইন 1938। তিনি 1938 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রভাষক হিসেবে যোগদান করেন। হিজ ফেমাস পোয়েম নকশিকাঁথার মাঠ ওয়াজ পাবলিশড 1929। তার বিখ্যাত কবিতা নকশিকাঁথার মাঠ 1929 সালে প্রকাশিত হয়েছিল। এই হচ্ছে পুরো গল্পটা, জসীমউদ্দিনের গল্পটা। তো আমরা একটু মার্ক করব হচ্ছে
আপনার এই সালগুলোকে, এই যে সালগুলোকে আমরা একটু মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন সালগুলো একটু মনে রাখবেন। এটা হচ্ছে 1929 সাল, এটা 1938 সাল, তারপরে কি এটা হচ্ছে 1944 সাল, একটু মনে রাখবেন। দেখেন সালগুলো একটু মনে রাখলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এটা কি ছিল? 1976 সাল। আচ্ছা, তারপরে কি 1903 সাল। আচ্ছা, এটাও রাখেন। এরপরে কি? এরপরে হচ্ছে 1962 সাল। আচ্ছা, ওকে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা কি নেব? এই যে মনে রাখেন নাম পরিচয়, কোনো ব্যক্তির নাম পরিচয়টা আগে নিই। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে কোন জায়গাতে দেখেন নাম পরিচয় আছে? এই যে ডি নাম্বার সেন্টেন্সে। ডি নাম্বার সে জসীমউদ্দিন ওয়াজ এ ফেমাস বেঙ্গলি পোয়েট। জসীমউদ্দিন একজন বিখ্যাত বাংলা কবি ছিলেন। এটা হচ্ছে তার জসীমউদ্দিনের পরিচয়। তো প্রথমটা আমরা নাম পরিচয়টা দিয়ে দিলাম, তার মানে ডি নাম্বার। আপনার পরীক্ষাতে কিভাবে লিখবেন? এই যে আপনার পরীক্ষাতে এই যে উপরে এভাবে নাম্বার দিবেন, বক্স করবেন, বক্স করে উপরে 1 2 3 4 5 6 7 যে কটা সেন্টেন্স থাকবে সে কটা নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে 1 নম্বরে কোনটা বসবে সেটা বসাবেন। 1 নম্বরে কি বসবে? 1 নম্বরে বসবে ডি নাম্বারটা। তো 1 নম্বর সেন্টেন্সে আমরা ডি বসালাম। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম যে তিনি জসীমউদ্দিন একজন বিখ্যাত বাংলা কবি ছিলেন। আচ্ছা, এরপর আমরা কোনটা দেবো? দেখেন এই সাল যেহেতু আছে, এই সালের মধ্যে সবচেয়ে ছোট সাল। আপনাদেরকে আগে বলেছি নাম পরিচয়, তারপরে কি 2 নম্বরটা কি? এই যে 2 নম্বরটা জন্ম তারিখ বা জন্মস্থান। তো আমরা দেখেন এই সেন্টেন্সটা পেলাম, জন্ম তারিখ এবং জন্মস্থান দেওয়া আছে যে হি ওয়াজ বর্ন ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট ইন 1903, অর্থাৎ তিনি 1903 সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ওকে, তাহলে জন্মটা আমরা দিয়ে দিই সি নাম্বার। তাহলে আমরা 2 নাম্বার যে সেন্টেন্সটা নিলাম সেটা হচ্ছে সি নাম্বার। আচ্ছা, এরপরে দেখি আমরা আর কি দেওয়া যায়। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তিনি কি করতেন, আর কি ছিল? এই যে উপরে দেখেন তার হচ্ছে পিতা মাতার পরিচয় নাই, তার হচ্ছে শৈশব শিক্ষা জীবন এখানে নেই। কর্মজীবনে তিনি যেহেতু তার পরিচয় দিচ্ছি আমরা, তাহলে আমরা এটা নিতে পারি যে হি ওয়াজ এ সং রাইটার, ফোকলোর কালেক্টর অ্যান্ড রেডিও পার্সোনালিটি। তিনি একজন গান লেখক, লোকসঙ্গীত সংগ্রাহক, রেডিও ব্যক্তিত্ব ছিলেন। অর্থাৎ তার পরিচয়টাই আমরা জন্ম পরিচয় নাম আমরা এটা দিলাম, তার মানে বি নাম্বার সেন্টেন্সটা আমরা এখানে নিতে পারি। আচ্ছা, তো নিলাম বি নাম্বার সেন্টেন্সটা। এইবার আসেন, এইবার হচ্ছে আমাদের কিন্তু তার নাম পরিচয় জন্মস্থান এগুলো আমাদের নেওয়া শেষ। এইবার আমরা এই সালগুলো দেখি। এটা 1962 সাল, এটা তো জন্ম হয়ে গেল। এরপর এটা মৃত্যুটা একদম শেষে যাবে। এরপরে তিনি 1940 সালে ইউনিভার্সিটি ত্যাগ করেন একটা। আরটা হচ্ছে 1938 সালে তিনি যোগদান করেন। 1929, তাহলে 1929, 1938, 1944। তাহলে আমরা এই সিরিয়ালটা মেনটেন করি। তাহলে এইটা আমরা এখন 1929 সালটাকে নিব। তাহলে এই নাম্বারটা দেখেন, হিজ ফেমাস পোয়েম নকশিকাঁথার মাঠ ওয়াজ পাবলিশড 1923। তিনি 1929 সালে নকশিকাঁথার মাঠ প্রকাশিত করেছিলেন তিনি। তাহলে আমরা এই নাম্বারটা নিলাম, কারণ কি এটা সবচেয়ে ছোট সাল। এরপর দেখেন 1929 সাল পর থেকে 1938, 1944। আচ্ছা, তাহলে 1938টা নিই। 1938টা কি? হি জয়েন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যাজ এ লেকচারার ইন 1938। তিনি 1938 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রভাষক হিসাবে যোগদান করেন। তাহলে এটা কি? জি নাম্বার। ওকে, আমরা জি নাম্বারটা নিয়ে নিই, জি নাম্বারটা নিয়ে নিলাম। এইবার কত আছে? 1944 সাল। দেখেন, হি লেফট দ্য ইউনিভার্সিটি ইন 1944 অ্যান্ড জয়েন দ্য ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। তিনি 1944 সালে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন এবং তথ্য ও সম্প্রচার বিভাগে যোগদান করেন। আচ্ছা, তাহলে এটা কি? এফ নাম্বার। আচ্ছা, এফ নাম্বারটা তাহলে আমরা নিয়ে নিই, এফ নাম্বারটা নিয়ে নিলাম। 1944 থেকে এরপরে আছে কত? 1962 সাল। আচ্ছা, তাহলে আমরা এই নাম্বারটা নিয়ে নিই যে হি ওয়ার্ক দেয়ার টিল হিজ রিটায়ারমেন্ট ইন 1962 অ্যাজ ডেপুটি ডিরেক্টর। তিনি ডেপুটি ডিরেক্টর হিসাবে 1962 সালে অবসর পর্যন্ত সেখানে কাজ করেন। আচ্ছা, তাহলে এই নাম্বারটা নিয়ে নিই, একদম সহজ কিন্তু। আর এইটা কিন্তু যশোর বোর্ডে এই যে প্রি টেস্ট পরীক্ষা হয়েছিল, সেই প্রি টেস্ট পরীক্ষা এটা এসেছিল। আচ্ছা, এই নাম্বারটা নিলাম। আর বাকি থাকলো কোনটা? আর বাকি থাকলো হচ্ছে মৃত্যুটা। তিনি 1976 সালে মৃত্যুবরণ করেন। হি ডাইড অন 13 মার্চ 1976। তিনি 1976 সালে 13 মার্চ মৃত্যুবরণ করেন। এই নাম্বারটা নিয়ে নিলাম। দেখেন, আপনি যদি একটু সচেতন হন তাহলে কিন্তু খুব সহজে আপনি মার্কটা পেয়ে যাবেন। তো আপনারা পরীক্ষাতে এভাবে লিখতে পারেন, আপনাদের এভাবে লিখলেও আপনারা পুরো মার্ক পাবেন। আবার আপনি চাইলে এভাবে লিখতে পারবেন, ডি প্লাস সি প্লাস বি প্লাস এইচ প্লাস জি প্লাস এফ প্লাস এ প্লাস ই। এভাবে আপনারা লিখতে পারবেন। যেভাবে আপনার ইচ্ছা সেভাবে লিখবেন। এভাবে লিখতে পারেন, আবার এভাবে লিখতে পারেন। আর একটা কথা হচ্ছে প্রথমে বলেছি, সেটা হচ্ছে যে আপনার এই
রিঅ্যারেঞ্জে যে পুরো সেন্টেন্সগুলো লিখতে হবে এর কোনো নিয়ম নেই, কারণ আপনাদের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে রিড দ্য পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি। অর্থাৎ সম্পূর্ণ নতুন গল্পটি তৈরি করার জন্য আপনি পুরো গল্পের যে অংশগুলো রয়েছে সেই গল্পগুলো পড়েন। অনলি দ্য করসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্সেস নিড টু বি রিটেন। শুধুমাত্র এই সেন্টেন্সগুলোর নাম্বারগুলো আপনাকে লিখতে হবে। সুতরাং বুঝতেই পারছেন যে আপনার এই গল্পটা শুধু নাম্বারগুলো লিখলে আপনি পুরো মার্ক পাবেন। তারপরেও যদি আপনাদের সন্দেহ থাকে যে পুরো সেন্টেন্সগুলো না লিখলে মার্ক পাবো কিনা, সেই ক্ষেত্রে এইটা গল্প আকারে লিখে দিবেন। এই সেন্টেন্সগুলো এভাবে সাজাবেন না, এই সেন্টেন্সগুলোকে প্যারাগ্রাফ মতো করে গল্প আকারে লিখবেন। যেখানে একটা সেন্টেন্স শেষ হবে, যেমন আমি যদি বলি যে একটু দেখাই আপনাদেরকে, প্রথমে কোন সেন্টেন্সটা নিয়েছিলাম, প্রথমে নিয়েছিলাম হচ্ছে ডি নাম্বার। ওকে, আপনি ডি নাম্বার সেন্টেন্সটা নিলেন, এই যে ডি নাম্বার। ডি নাম্বার সেন্টেন্সটা আমরা কিভাবে একটু সাজায় দেখেন, কারণ আমরা এখানে লিখলাম ডি নাম্বার সেন্টেন্সটা দিলাম, এখানে কিন্তু কোনো নাম্বার ব্যবহার করা যাবে না, নাম্বার বাদ। ডি নাম্বার সেন্টেন্সটা লিখলাম। আচ্ছা, ডি নাম্বারের পরে কি, ডি নাম্বারের পরে হচ্ছে সি। ব্যাস, এই যে সি নাম্বার সেন্টেন্সটা নিলাম। সি নাম্বার সেন্টেন্সটা নেবেন, সি নাম্বার, এই যে এরপরে লিখবেন সি নাম্বার। যেখানে যাই ওইটা সেন্টেন্সটা শেষ হবে ওই জায়গায় আপনি সি নাম্বারটা দিবেন। আচ্ছা, নাম্বার কিন্তু দেওয়া যাবে না, সবসময় মনে রাখবেন। সি নাম্বারটা নিলাম। সি নাম্বারের পরে কোনটা, বি নাম্বার। ওকে, বি নাম্বার সেন্টেন্সটা নিই, এই যে বি নাম্বার সেন্টেন্স, বি নাম্বার সেন্টেন্সটা এটা নিলাম। এই যে এই হচ্ছে বি নাম্বার, আপনারা বি নাম্বার সেন্টেন্সটা নিলাম। এরপরে কি, বি নাম্বার পর এইচ নাম্বার। ওকে, এই যে এইচ নাম্বার সেন্টেন্সটা। এইভাবে আপনারা প্যারাগ্রাফ আকারে বা গল্প আকারে সেন্টেন্সগুলো লিখে দিতে পারেন। তবে এটা যে লিখতেই হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই, যেটা আপনারা ইতিমধ্যেই প্রশ্ন দেখে বুঝেছেন। ওকে, তো আমি সবগুলো লিখলাম না, এইভাবে আপনারা চাইলে গল্প আকারে লিখতে পারেন, আবার চাইলে শুধু এইটুকু লিখতে পারেন, শুধু এইটুকু লিখতে পারেন। আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে লিখবেন। তবে মনে রাখবেন যে আপনাকে একটু চিন্তা করে গল্পটা যেন সুন্দর হয় এবং গল্পটার যেন ধারাবাহিকতা থাকে, সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই যে গল্পটা, কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো প্রায় কাছাকাছি অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে সেন্টেন্সটা যদি একটু আগে পরে হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, তো আপনারা যারা এই রিঅ্যারেঞ্জের যে মূল লেকচারটি রয়েছে আমার, সেই ভিডিওটি, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওটি যারা দেখেননি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার ওই ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলে রিঅ্যারেঞ্জ আপনাদের কাছে আরো সহজ হয়ে যাবে। তো ডিয়ার লার্নার্স, আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো ব্যক্তির সম্পর্কে, কোনো ব্যক্তির জীবনে নিয়ে পরীক্ষাতে যদি রিঅ্যারেঞ্জ আসে তাহলে আপনি কিভাবে সেগুলো ধারাবাহিকভাবে সাজাবেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স রয়েছে, সেখানে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সাথে আপনাদের কোন কোন টপিকের উপরে ভিডিও লাগবে বা ক্লাস লাগবে সেটা অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিলে আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করা সহজ হবে। আজকে বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ। English Learning Point BD, your private tutor.